হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা সম্পূর্ণ নতুন সেশনে, একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটার ওপর আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন দেয় ডাব্লিউবিসিএস প্রিলিমস থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে টপিকটা থেকে প্রশ্ন থাকবেই। তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতে পারছো আমি কোন টপিকের কথা বলতে চাইছি। 1857 সালের সেই বিখ্যাত ঘটনা সিপাহী বিদ্রোহ, দ্য রিভোল্ট অফ 1857। এই 57 সালটা কিন্তু একটা আমার যেটা মনে হয় এই সালটাকে আমরা বলতে পারি দ্য ইয়ার অফ চেঞ্জ, একটা পরিবর্তনের একটা বছর। এই বছরটা যেমন রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছিল, প্রশাসনের ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে। আবার এই বছরেই তৈরি হয়েছিল 3টে বিশ্ববিদ্যালয়, 3টে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক এবং মাধ্যমিক থেকে উত্তরণ ঘটেছিল, যেটাকে আমরা বলতে পারি উচ্চতর শিক্ষায় বা হায়ার এডুকেশনে। তাই 57 সালটা আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার। এই ইয়ারে যেমন প্রশাসনিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের কথা আমরা পেলাম, তেমনি পেলাম শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের ইতিহাস। আমরা আজকে যেটা পড়ব সেটা অত্যন্ত পরিচিত একটা টপিক, সেটা হলো সিপাহী বিদ্রোহ। আমি সিপাহী বিদ্রোহটাকে একটু ছোট করে বলবো এবং যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো নিয়ে একটু হাইলাইট করব, ঠিক সেই জায়গাগুলো। এবং বলার সময় আমি প্রিভিয়াস ইয়ারের বা বিভিন্ন পরীক্ষায় এলাকা থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো বলার চেষ্টা করব, সেগুলো ফলো করবে। ফার্স্ট আমরা আসবো 1857 সালের মহাবিদ্রোহের প্রথম যে প্রসঙ্গটা, যে কোয়েশ্চেনটা প্রায় পরীক্ষায় দেয়, যে 1857 সালের মহাবিদ্রোহের সময় বাংলার ভারতবর্ষের গভর্নর জেনারেলকে। আমরা জানি যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো তখন আমাদের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ক্যানিংয়ের রাজত্বকালেই হলো এই বিখ্যাত সিপাহী বিদ্রোহ। নেক্সট আমরা যেটায় আসবো, 1857 সালে সিপাহী বিদ্রোহটা কিন্তু সিপাহীদের প্রথম বিদ্রোহ নয়, একেবারে যেটাকে আমরা বলতে পারি যে এর আগেও সিপাহীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিদ্রোহ করেছে। তবে 57 সালের বিদ্রোহটা হয়ে উঠেছিল একটা টার্নিং পয়েন্ট আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে, এটা আমরা বলতে পারি। কিন্তু 57 সালের বিদ্রোহের আগেও সিপাহীরা কিন্তু অনেক জায়গায় বিভিন্ন ইয়ারে বিদ্রোহ করেছে। তার মধ্যে প্রথম বিদ্রোহ কথাটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে, বিসিএসে প্রশ্ন এসেছিল এটার ওপর। প্রথম সিপাহীরা বিদ্রোহ করেছিল ভেলোরে, তামিলনাড়ুর ভেলোর বিখ্যাত জায়গা, ভেলোর ক্যান্টনমেন্ট যেটাকে বলা হয়। এই ভেলোর ক্যান্টনমেন্টে প্রথম সিপাহীরা বিদ্রোহ করলো 1806 সালে। এটাকেই আমরা বলবো প্রথম সিপাহী বিদ্রোহ 1806-তে। এরপরে আরও অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এই যে 1806-এর যে বিদ্রোহ, এই 6-এর বিদ্রোহটাকে আমাদের মনে রাখতে হবে। সিপাহীরা বিদ্রোহের আগুন জ্বেলেছিল প্রথম ভেলোরে, যেটাকে বলা হয় ভেলোর মিউটিনি বা ভেলোর বিদ্রোহ। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে ভেলোর বিদ্রোহ যখন হলো তখন গভর্নর জেনারেলকে। 1806-এ গভর্নর জেনারেল ছিলেন জর্জ বার্লো। জর্জ বার্লো, BARLOW, জর্জ বার্লো। জর্জ বার্লো তখন গভর্নর জেনারেল যখন প্রথম সিপাহীরা বিদ্রোহ করলো 1806 সালে, 1806-এ। নেক্সট এটা আমরা দেখব যেটা 1857 সালের যে বিদ্রোহটা হলো, এখান থেকে একটা খুব কনফিউজিং প্রশ্ন আমরা ফেস করি সবসময়, এই বিদ্রোহটা শুরু হয়েছিল কোথা থেকে? এই প্রশ্নটা প্রচুর পরীক্ষা এসছে এবং এটা একটা খুব ডিবেটেড প্রশ্ন, একটা খুব কনফিউজিং কোয়েশ্চেন। দুটো অপশান নিয়ে গন্ডগোলটা হয়, একটা মিরাট আর একটা ব্যারাকপুর। কোনটা আসল উত্তর? প্রশ্নটা হচ্ছে 1857 সালের যে বিদ্রোহ, এটা কোথা থেকে প্রথম শুরু হয়েছিল? এটা কি মিরাট থেকে শুরু হলো, না এটা শুরু হলো ব্যারাকপুর থেকে? আমাদের দেখে নিতে হবে একটা জিনিস, 1857 সালের বিদ্রোহ যেটা হলো, সেই বিদ্রোহ আমরা দেখলাম 29 মার্চ ব্যারাকপুরে বিদ্রোহের আগুন জ্বালালো মঙ্গল পাণ্ডে। এবং বিদ্রোহের আগুন ঠিক আমরা এটাকে বলবো না, এটাকে আমরা বলবো বিদ্রোহের স্ফুলিঙ্গ বা ফ্ল্যাশ অফ দ্য রিভোল্ট, বা বিদ্রোহের যে পূর্বাভাসটা আমরা যেটা পেলাম সেটা ঘটলো ব্যারাকপুরে।
মানে স্পার্ক অফ দ্য রিভোল্ট, বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গটা আমরা পেলাম ব্যারাকপুর থেকে 29শে মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। কিন্তু অ্যাকচুয়াল রিভোল্টটা শুরু হলো 10th মে 1857-এ। 10ই মে 1857 সালের 10ই মে অ্যাকচুয়ালি রিভোল্ট শুরু হলো মিরাট থেকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় সিপাহী বিদ্রোহের সূচনা কোথা থেকে হলো, অবভিয়াসলি আমরা উত্তর করব মিরাট। 10ই মে। 29শে মার্চ যে ঘটনাটা ঘটলো সেটা বিদ্রোহ ঠিক নয়, বিদ্রোহের পূর্বাভাস, বিদ্রোহের স্পার্ক বা বিদ্রোহের স্ফুলিঙ্গ, এবং যেখানে মেন রোলটা প্লে করেছিলেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডেকে এক্সিকিউট করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। এবং একটা প্রশ্ন দেয় সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে, এই প্রশ্নটা অনেক সময় আমরা ফেস করি। তাহলে উত্তর হবে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। তাহলে আমরা প্রথম যে জিনিসটা দেখলাম, সিপাহী বিদ্রোহের স্ফুলিঙ্গটা কোথায় দেখলাম না ব্যারাকপুরে, আর সেই স্ফুলিঙ্গটাই সম্পূর্ণ আকার ধারণ করলো, সত্যিকারের বিদ্রোহের রূপ নিল, সেটা হলো ফ্রম মিরাট। তাহলে উত্তর এখানে হবে, যদি বলে কোথা থেকে বিদ্রোহ শুরু হলো, তাহলে অবভিয়াসলি উত্তর হবে মিরাট। নেক্সট আমরা যেটা আসব, এই সিপাহী বিদ্রোহের সেন্টারগুলো, এগুলো আমাদের ভালো করে ফলো করতে হবে। এই বিদ্রোহটা মেনলি হয়েছিল নর্থ ইন্ডিয়ায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বিহার, উত্তরপ্রদেশ, এই জায়গাটায়। আমাদের বেঙ্গলেও হয়েছিল অবশ্যই, কিন্তু নর্থ ইন্ডিয়াটা মেনলি বিহার, উত্তরপ্রদেশে কনসেন্ট্রেশনটা বেশি ছিল অন্যান্য জায়গা অপেক্ষা। কোন কোন জায়গায় এই রিভোল্ট হলো সেটা একবার আমাদের দেখে নিতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। প্রথম আমরা দেখব দিল্লি, এই বিদ্রোহের একটা মেন এপিসেন্টার আমরা বলতে পারি দিল্লিতে এই বিদ্রোহে নেতৃত্ব দিলেন কে না দ্বিতীয় বাহাদুর শাহ এবং তার সেনাপতি ভাকত খান। কিন্তু যদি তোমাকে প্রশ্ন দেয়, দুজনেই ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি মাঠে নেমে আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ভাকত খান। কেন দ্বিতীয় বাহাদুর শাহ তখন একেবারেই যাকে বলা হয় শেষ অবস্থা, তার একেবারে শেষ অবস্থা, একেবারে মৃত্যুশয্যায় প্রায় তিনি। শুধু বিদ্রোহীরা তার নামটাকে ইউজ করেছিল যাতে সিপাহী বিদ্রোহের কে একটা ওয়েটেজ দেওয়া যায় বা সিপাহী বিদ্রোহটা একটা গুরুত্ব পায়। যেহেতু এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন তখন সারা ভারতের সম্রাট, সেই জন্য তার নামটা ইউজ করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে ভাকত খান, তার সেনাপতি। এবার যদি তোমাকে প্রশ্ন দেয় যে দিল্লিতে সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল কে, দুটো অপশন আলাদা করে দিয়ে দেবে, ভাকত খানও দেবে, দ্বিতীয় বাহাদুর শাহও দেবে। আমি কোথায় উত্তর করব, দুজনের নামই আমরা বলেছি, দুজনের নামই আমরা পাই, সেখানে উত্তর হবে একেবারে সঠিকভাবে উত্তর আমাদের করতে হবে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ। যেহেতু দ্বিতীয় বাহাদুর শাহের আন্ডারেই বা ওর নামেই এই আন্দোলনটা পরিচালিত হয়েছে, বিদ্রোহটা পরিচালিত হয়েছে দিল্লিতে, সেই জন্য উত্তর কিন্তু এখানে ভাকত খান থাকলেও উত্তর কিন্তু ভাকত খান হবে না, উত্তর হবে এখানে একেবারেই যেটাকে আমরা বলতে পারি দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লিতে নেতৃত্ব দিলেন। দিল্লির পর আমরা আসি এবং তোমরা জানো যে দিল্লিতে এই বিদ্রোহকে দমন করার জন্য জন নিকলসনকে পাঠানো হয়েছিল। জন নিকলসন দিল্লিতে এই বিদ্রোহকে দমন করেছিলেন। শুধু দমন করেননি, পুরো দিল্লিকে একেবারে শ্মশান ভূমিতে পরিণত করেছিলেন। এবং মানে এই জন নিকলসনের বর্বরতা এমন একটা লেভেলে পৌঁছেছিল যে জন নিকলসনকে বলা হয়েছিল দিল্লির কসাই বা বুচার অফ দিল্লি। এতটাই তার নির্মমতা এমন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তার ক্রুয়েলটি, যে তাকে বলা হয়েছিল বুচার অফ দিল্লি বা দিল্লির কসাই। দিল্লির পর আমরা আসবো আর একটা মেন সেন্টার, সেটা হলো কানপুর। কানপুরে আর একটা মেন সেন্টার আমরা পেলাম। এই কানপুর থেকে নেতৃত্বে ছিলেন যিনি, কানপুরে নেতৃত্ব দিলেন মেনলি দুজন, একজন হলেন নানা সাহেব আর একজন হলেন তাতিয়া টোপি। দুজন নেতৃত্বে ছিলেন। আমরা জানি এরা দুজনেই ছিলেন মারাঠি ব্রাহ্মণ, নানা সাহেব আর তাতিয়া টোপি। এই দুজনের কোনোটাই কিন্তু এদের আসল নাম নয়। নানা সাহেবের একটা আসল নাম আছে, তাতিয়া টোপিরও একটা আসল নাম আছে। এই দুটো আসল নাম আমাদের একটু জেনে রাখতে হয় পরীক্ষার জন্য। নানা সাহেবের আসল নাম ছিল দন্ধু পন্থ,
দন্ধু পন্থ তার আসল নাম, আর তাঁতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরং। দুজনেই মারাঠি ব্রাহ্মণ, দুজনে নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে। একবার বিসিএসে একটা প্রশ্ন এসেছিল যে কানপুরে সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন কে, যেখানে ঠিক ওই আগের মতোই দুটো অপশানই আলাদা আলাদা করে দিয়ে দিয়েছিল। একটা অপশানে দিয়েছিল নানা সাহেব, আর একটা অপশানে দিয়েছিল তাঁতিয়া টোপি। ঠিক আগে আমি দিল্লির ব্যাপারে যেটা বলছিলাম, তাহলে উত্তর এখানে কিন্তু হবে একেবারেই নানা সাহেব। নানা সাহেবের নেতৃত্বে এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন বা পরিচালনা করেছিলেন তাঁতিয়া টোপি, সেই জন্য উত্তর কিন্তু এখানে হবে নানা সাহেব। তাহলে কানপুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস এই সিপাহী বিদ্রোহের। কানপুরের পর আমরা আসছি যেটায়, সেটা হচ্ছে লখনৌ। লখনৌ একটা খুব ইম্পর্টেন্ট সেন্টার, লখনৌ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই সিপাহী বিদ্রোহের। এখানে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। আমরা জানি অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ। ওয়াজেদ আলী শাহকে বন্দি করা হয়েছিল এবং কলকাতায় তাকে নির্বাসিত করা হয়েছিল, এবং সেই জন্য এই অযোধ্যা থেকে বা লখনৌ থেকে নেতৃত্বে ছিলেন এই বেগম হজরত মহল। এই বেগম হজরত মহলের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়েছিল লখনৌতে। নেক্সট আমরা যেটায় আসবো সেটা হলো ঝাঁসি। আমরা সবাই জানি ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন রানী লক্ষ্মীবাই, যে লক্ষ্মীবাইকে বলা হয়েছিল ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ, সাহসিনীদের মধ্যে একজন অন্যতম সাহসী আখ্যা দেওয়া হয়েছিল তাকে, ব্রিটিশরা তাকে আখ্যা দিয়েছিল। তিনি যেভাবে লড়াই করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন তিনি, এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যার আসল নাম ছিল মণিকর্ণিকা, তোমরা জানো সবাই। এই যে সেন্টারগুলো, এই সেন্টারগুলো বিশেষ করে দিল্লি, কানপুর, লখনৌ, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। এই 3-4টে জায়গা কিন্তু থেকে প্রশ্ন আসে ইম্পর্টেন্ট সেন্টার হিসেবে। নেক্সট আমরা আসবো যেটা এবার, সেটা আরেকটা ইম্পর্টেন্ট সেকশন আমরা বলতে পারি সিপাহী বিদ্রোহে, সেটা হলো কজেস। কেন হলো সিপাহী বিদ্রোহ? এই কজগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এবং ভাগ করে পড়াটাই ভালো আমার মনে হয়। যেমন প্রথমে আমরা যেটা দেখব যে সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল, সিপাহী বিদ্রোহের পলিটিক্যাল কজ মেনলি কোনটা। সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ ছিল ডালহৌসির সেই নীতি, সত্যবিলোপ নীতি। ডালহৌসি যে নীতি নিয়েছিলেন 1848-এ, যে নীতি নিয়ে তিনি প্রচুর দেশীয় রাজ্যকে দখল করেছিলেন, সাতারা দিয়ে শুরু হয়েছিল, এই যে রাজ্যগুলো দখল করেছিলেন তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াই ছিল সিপাহী বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ যদি জানতে চাই কোনটা, তাহলে আমাদের অবভিয়াসলি বলতে হবে ডক্ট্রিন অফ ল্যাপসের কথা, বা আমরা বলতে পারি সত্যবিলোপ নীতির কথা। এই সত্যবিলোপ নীতি 1848-এ যেখানে সাতারা দিয়ে শুরু হয়েছিল ডালহৌসির এই রাজ্য দখলের যে নীতি। নেক্সট আমরা আসবো যেটায়, সেটা হলো সোশিও রিলিজিয়াস কজ। কি ছিল এখানে? সোশিও রিলিজিয়াস কজের মধ্যে আমরা প্রথমেই যেটা দেখব যে ভারতবর্ষে ব্রিটিশরা আমরা জানি বেশ কিছু রিফর্ম করেছিল, বেশ কিছু সংস্কার করেছিল। সেই সংস্কারগুলো কিন্তু ভারতবর্ষের একটা গ্রুপ অফ পিপল যারা খুব অর্থোডক্স, তারা কিন্তু সেই রিফর্মগুলোকে ভালো চোখে দেখেনি। যেমন ফার্স্ট আমরা বলতে পারি যেটা, সেটা হলো অ্যাবলিশন অফ সতী, সতীদাহ প্রথা বিলোপ হলো। যদিও এই প্রত্যেকটা রিফর্মের পেছনে ভারতীয় মনীষীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তোমরা এটা সবাই জানো। কখনো রামমোহন রায়, কখনো বিদ্যাসাগর, কখনো কেশবচন্দ্র সেন, তারা বিভিন্ন তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এই যে তোমার রিফর্মগুলো করাতে বাধ্য করেছিল ব্রিটিশদের। সুতরাং এখানে 1857-এর রিভোল্টে কোন কোন রিফর্মগুলো ইম্পর্টেন্ট কজ হিসেবে কাজ করলো অ্যাজ এ সোশিও রিলিজিয়াস কজ, তার মধ্যে অ্যাবলিশন অফ সতী অ্যাক্ট 1829-এ। নেক্সট হলো উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবারা বিবাহ করার অধিকার পেল 1856।
এই যে আইনগুলো, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু তাদের মধ্যে ভারতীয়দের, কিছু গোঁড়া ভারতীয়দের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করলো। তারা মনে করলো, তারা এটাই ভাবতে শুরু করলো যে ব্রিটিশরা আমাদের যে ভারতের ঐতিহ্য, ভারতের যে এজ ওল্ড ট্র্যাডিশন, সেটাকে নষ্ট করতে চলেছে, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে, সুতরাং তার বিরোধিতা আমাদের করতেই হবে। সুতরাং এই সোশ্যাল রিলিজিয়াস কজের মধ্যে এই রিফর্মগুলো রয়েছে, যেমন আমরা বললাম অ্যাবলিশন অফ সতী, উইডো রিম্যারেজ, এবং তার সঙ্গে আরেকটাও যুক্ত হয়েছিল উইমেন্স এডুকেশন, অর্থাৎ নারী শিক্ষার একটা প্রচণ্ড ডেভেলপমেন্ট চলছিল। আমরা জানি 1857-এর কিছু বছর আগেই 1849-এ তৈরি হয়েছিল প্রথম মহিলা বিদ্যালয়। বিদ্যাসাগরের অ্যাসিস্ট্যান্সে, বিদ্যাসাগরের সহযোগিতায় ড্রিঙ্ক ওয়াটার বেথুন তৈরি করেছিলেন প্রথম মহিলা বালিকা বিদ্যালয় 1849-এ। এই নারীদের মধ্যে যে শিক্ষার প্রসার, এটাও কিন্তু সেই গোঁড়া ভারতীয়রা ভালো চোখে দেখেনি। এর সঙ্গে যুক্ত হয়েছিল আর একটা জিনিস, সেটাকেও আমরা সোশ্যাল রিলিজিয়াস কজের মধ্যে আনতে পারি, সেটা হলো খ্রিশ্চান মিশনারিদের যে অ্যাক্টিভিটিসগুলো। এই খ্রিশ্চান মিশনারিজরা কী করছিল? ভারতীয়দের কনভার্ট করছিল খ্রিশ্চান ধর্মে। সুতরাং এই যে ব্যাপারগুলো, এই যে রিফর্মগুলো, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু ভালো চোখে দেখেনি আমাদের কিছু ভারতীয়, কিছু অর্থোডক্স হিন্দু বা অর্থোডক্স কিছু ভারতীয়রা, যারা এটার বিরুদ্ধে একটা আন্দোলন করার চেষ্টা করেছিল এবং তার বহিঃপ্রকাশ ঘটেছিল সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে সিপাহী বিদ্রোহের সোশিও রিলিজিয়াস কজ কোত্থেকে শুরু হলো, তাহলে তোমাকে এই যে তোমার রিফর্মগুলোর কথা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। আমি যে কটা কথা বললাম, সতীদাহ, বিধবা বিবাহ, মহিলাদের মধ্যে শিক্ষার বিস্তার, খ্রিশ্চান মিশনারিদের অবদান, খ্রিশ্চান মিশনারিদের যে অ্যাক্টিভিটিসগুলো, তাদের যে কনভার্সন যে অ্যাক্টিভিটি, সেইটা। ওকে, নেক্সট আর একটা ব্যাপার যেটা আমাদের দেখতে হবে, সেটা হলো সিপাহী বিদ্রোহের আর একটা কজ ছিল অবভিয়াসলি মিলিটারি কজ। আমরা জানি যে সিপাহী মানেই হচ্ছে সৈনিক। ব্রিটিশ ভারতবর্ষের সিপাহীরা বিদ্রোহ করেছিল, সুতরাং তাদের কিছু প্রবলেম ছিল, অবশ্যই ছিল। কি কি প্রবলেম ছিল? মিলিটারি কজের মধ্যে আমরা কোন কোন পয়েন্টগুলো তো আমাদের তৈরি রাখতে হবে পরীক্ষার জন্য, যেমন লো স্যালারি। ব্রিটিশ ভারতবর্ষে যে ভারতীয় সেনারা চাকরি করত, তাদের কোনো স্যালারির কোনো একটা যে ভালো একটা স্যালারি বা বেতন, সেটা দেওয়া হতো না। একই পোস্টে কাজ করছে কোনো ইউরোপিয়ান বা কোনো ব্রিটিশ, তারা যে স্যালারিটা পাচ্ছে সেই স্যালারির তুলনায় আমাদের ভারতীয় সেনারা অনেক কম স্যালারি পাচ্ছে। এইটা একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে ল্যাক অফ প্রমোশন। যতই কৃতিত্ব দেখাও না কেন, যতই ভালো যুদ্ধ করো না কেন, ব্রিটিশ ভারতবর্ষের যে সেনাবাহিনী, সেখানে কিন্তু ভারতীয়দের কোনো প্রমোশন ছিল না। খুব ভালো করলে তোমাকে সুবেদার অবধি তোমাকে প্রমোট করা হবে, সুবেদার এই পোস্ট অবধি তোমাকে প্রমোট করা হবে, তারপরে কিন্তু আর তোমাকে প্রমোট করা হবে না বা তোমাকে প্রমোশন দেয়া হবে না। এই যে ব্যাপারগুলো একটা রিপারকেশন তৈরি করছিল ভারতীয় সেনাদের মধ্যে, তাদের ওপর এই যে এক্সপ্লয়টেশনটা। তার ওপর যেটা দাঁড়িয়েছিল আর একটা জিনিস 3 নম্বর, সেটা হচ্ছে রেশিয়াল ডিসক্রিমিনেশন, জাতিগত একটা বৈষম্য। যেহেতু ভারতীয়দের কালার ছিল একটু কালো বা ব্ল্যাক বা ব্রাউন, সেই জন্য ওই শ্বেতাঙ্গ ব্রিটিশরা এই ভারতীয়দের বর্বর, অসভ্য, বন্য বলে মনে করত। এবং তোমরা জানো ব্রিটিশরা বারবার এই কথা বলেছে যে তারা ভারতবর্ষে এসছে কেন? তারা ভারতবর্ষে এসছে একটা সৎ উদ্দেশ্যে। কি তাদের উদ্দেশ্য? একটা অসভ্য বর্বর জাতিকে সভ্য করার উদ্দেশ্যে তারা ভারতবর্ষে এসছে। একথা তারা বারবার প্রচার করেছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি সিভিলাইজিং মিশন। ব্রিটিশরা ভারতবর্ষে এসছে উইথ এ ভিউ টু সিভিলাইজ দ্য ইন্ডিয়ান পিপল। এই যে ব্যাপারটা, এই যে ফিলিংস, এই যে সেন্টিমেন্ট, এইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ অফিসার যারা ছিল মিলিটারিতে, আর্মিতে, তারা খুব বাজে ব্যবহার করতো ভারতীয় সেনাদের সঙ্গে। বিভিন্ন স্ল্যাং ইউজ করতো, বিভিন্ন রকম বাজে কথা বলতো, কোনো রকম সম্মান ছিল না তাদের।
এই যে এই ব্যাপারগুলো তাদের সাইকোলজিক্যালি তাদের একেবারে প্যারালাইজ করে দিয়েছিল, টোটালি মনস্তাত্ত্বের দিক থেকে সাইকোলজিক্যালি। এইটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল তাদের বিদ্রোহের পেছনে বা তাদের ঘুরে দাঁড়ানোর পেছনে। এর সঙ্গে হয়েছিল দুটো অ্যাক্ট। এই দুটো অ্যাক্টের কথাও আমাদের মনে রাখতে হবে। একটা হলো জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট, একটা সাংঘাতিক আইন পাশ করা হলো, জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে বলা হলো যে কোনো ভারতীয় সেনাকে যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধে যেতে হতে পারে, ব্রিটিশ সোলজার বা ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে হতে পারে। আর তখনকার দিনে ভারত থেকে বিদেশে যাওয়া মানে সমুদ্র পথে যেতে হতো, আর তখন সমুদ্র পেরোনো মানেই একটা নিয়মই ছিল যাকে বলা হতো কালাপানি। সমুদ্র পেরোনো মানেই তুমি অচ্যুত, তোমাকে সমাজ নেবে না, তোমার পাড়া নেবে না, তোমার পরিবার নেবে না, তোমার আত্মীয় নেবে না, কেউ তোমাকে গ্রহণ করবে না। টোটালি একটা টোটাল রিজেকশন, তোমাকে একদম ডিক্লাসড করে দেবে। এই যে কালা পানি, এইটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে ভয়টা তৈরি করেছিল জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট, যেটা ব্রিটিশরা পাশ করেছিল এই সেনাবাহিনীর বিরুদ্ধে, জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট। এইটা তার সঙ্গে যোগ হয়েছিল আর একটা অ্যাক্ট, সেটা হলো ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট। কি বলা হয়েছিল ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্টে? ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্টে বলা হয়েছিল যে আগে কি ছিল, আগে সেনাবাহিনীর সেনারা যে চিঠি লিখতো সেই চিঠির ওপর যে স্ট্যাম্প লাগানো হতো সেই স্ট্যাম্পের কোনো পয়সা দিতে হতো না, ফ্রি পোস্টেজ সিস্টেম ছিল সেনাবাহিনীর ক্ষেত্রে, সেনাদের ক্ষেত্রে। কিন্তু এই সিপাহী বিদ্রোহের ঠিক আগেই এই ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট পাশ করে ঠিক করা হলো যে এবার থেকে এটা ফ্রিতে দেওয়া হবে না, সেনারা যখন চিঠি লিখবে তার যে টিকিট স্ট্যাম্প দিতে হবে সেখানে পয়সা লাগবে, পয়সা দিয়ে কিনতে হবে। এটাও একটা রিপারকেশন তৈরি করলো, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করলো সেনাবাহিনীর মধ্যে। তাহলে যদি বলে মিলিটারি কজের মধ্যে কি কি ছিল, আমি আরেকবার রিপিট করে দিই। একটা হলো লো স্যালারি, নিম্নমানের বেতন, ল্যাক অফ প্রমোশন, পদোন্নতির অভাব ছিল ভারতীয় সেনাদের মধ্যে, তাদের প্রমোশন দেওয়া হতো না। রেশিয়াল ডিসক্রিমিনেশন ছিল, জাতিগত বিদ্বেষ ছিল একটা। আর তার সঙ্গে যুক্ত হয়েছিল এই দুটো অ্যাক্ট, একটা জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট আর একটা ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি এইগুলো নিয়েই ডেভেলপ করেছিল মিলিটারি কজ বা সিপাহী বিদ্রোহের সামরিক কারণ। নেক্সট আমরা যেটায় আসবো এবার, সেটা হলো ইকোনমিক কজ কি ছিল, সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ কি ছিল। আমরা জানি যে এর ঠিক 100 বছর আগে, মানে 1857 যদি মহাবিদ্রোহ হয় তার 100 বছর আগে মানে 1757, এই 100 বছর আগে শুরু হয়েছিল ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক শোষণ, যেটাকে ব্রুকস অ্যাডামস বলেছেন পলাশি প্লান্ডার। এই প্লান্ডারিং অফ দ্য ইন্ডিয়ান ওয়েলথ, ভারতের সম্পদ লুট করে নিয়ে যাওয়া, ড্রেনেজ অফ ইন্ডিয়ান ওয়েলথ, এটা কিন্তু শুরু হয়েছে 1757 পলাশির যুদ্ধের পর থেকে, যেটাকে ব্রুকস অ্যাডামস বলেছিলেন। তোমরা অনেকেই জানো, আমিও অনেক সময় ক্লাসে পড়াতে পড়াতে বলেছি পলাশির লুণ্ঠন বা পলাশি প্লান্ডার। সেটাই আমরা দেখলাম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল 1857-তে এসে অর্থনৈতিক শোষণ। কিভাবে চলতো এই অর্থনৈতিক শোষণ? যে অর্থনৈতিক শোষণ 1857 সিপাহী বিদ্রোহের একটা মেইন কারণ হিসেবে কাজ করলো, প্রথমত যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে মেইন কারণ যেটা ছিল সেটা হলো ডিস্ট্রাকশন অফ ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট। আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য ছিল তো কুটির শিল্প, হ্যান্ডমেড ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিল ব্রিটিশ কোম্পানি, ইংরেজরা। পুরো ভারতবর্ষ ভর্তি হয়ে গেল ব্রিটিশ গুডসে, কেউ আর ভারতীয় জিনিস কিনতো না। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফল ছিল এটা। তার ফলে কি হলো, আমাদের যে কুটির শিল্পগুলো ছিল সেগুলো একে একে সমস্ত বন্ধ হয়ে গেল, যেটাকে আমরা ইতিহাসে বলেছি, ইকোনমিক হিস্ট্রিতে যেটাকে বলা হয় ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন।
ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অবশিল্পায়ন। এই অবশিল্পায়ন একটা কারণ হয়ে দাঁড়ালো সিপাহী বিদ্রোহের। অর্থনৈতিক শোষণের একটা মূল ভিত্তি হয়ে দাঁড়ালো ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর একটা অর্থনৈতিক শোষণের দিক আমরা বলতে পারি যেটা সিপাহী বিদ্রোহের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটা হলো ট্যাক্স সিস্টেম, বা যেটাকে আমরা বলি শুল্ক ব্যবস্থা। ইনডিসক্রিমিনেট ট্যাক্স সিস্টেম বা ইনডিসক্রিমিনেট ট্যারিফ পলিসি ব্রিটিশ সরকারের। বৈষম্যমূলক শুল্ক নীতি। কীরকম শুল্ক নীতি ছিল? আমরা খুব সোজাভাবে বলতে পারি, ভারতীয়রা যে পণ্য নিয়ে বাণিজ্য করছে তার ওপর প্রচুর পরিমাণে ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে, আর ব্রিটিশরা যখন বাণিজ্য করছে তার ওপর ট্যাক্স নেই। এই যে একটা বৈষম্য, এই যে একটা গ্যাপ, এর ফলে কি হচ্ছিল? স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান ট্রেড, ভারতীয়দের যে বাণিজ্য, সেটা বারবার মার খাচ্ছিল। এই যে বৈষম্যমূলক শুল্ক নীতি, এটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল সিপাহী বিদ্রোহের। এটাও ছিল অর্থনৈতিক শোষণের একটা পার্ট বা একটা ডাইমেনশন। আর একটা ডাইমেনশন যেটা ছিল, সেটা আমরা যেটাকে বলতে পারি, সেটা হলো এই যে ভারতবর্ষের ওপর এই যে সম্পদ চলে যাওয়া, এই যে ওয়েলথ চলে যাওয়া, এটার ফলে যে গ্যাপটা তৈরি হচ্ছিল, ইন্ডিয়ার যে প্রচলিত অর্থনীতি, যে ট্র্যাডিশনাল ইকোনমিক সিস্টেম, সেই সিস্টেমের যে স্ট্রাকচার, সেটাও ভেঙে পড়েছিল সঙ্গে সঙ্গে। তাহলে এই যে ব্রিটিশ সরকারের যে ইকোনমিক এক্সপ্লয়টেশন, যেটা ভারতীয়দের বাণিজ্যকে, শিল্পকে একদম ধুয়ে মুছে এক করে দিয়েছিল, তার এগেনস্টে ঘুরে দাঁড়ানোর নামই হলো এই সিপাহী বিদ্রোহ। তাহলে আমরা দেখলাম সিপাহী বিদ্রোহের কারণগুলো যখন আমরা পড়বো, একটু আলাদা করে পড়লে মনে হয় আমাদের সুবিধা হবে কোয়েশ্চেন ফেস করতে। রাজনৈতিক কারণ করলাম, আমরা করলাম সামাজিক এবং ধর্মীয় কারণ, আমরা দেখলাম অর্থনৈতিক কারণ, আমরা দেখলাম সামরিক কারণ, এর সঙ্গে কিছু কিছু ঐতিহাসিক একটা মনস্তাত্ত্বিক কারণকে যোগ করেছেন। এটাও কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। একটা সাইকোলজিক্যাল কজ। কি সাইকোলজিক্যাল কজ? 1857-তে একটা রিউমার রটেছিল ভারতবর্ষে, একটা গুজব, একটা সাংঘাতিক গুজব। কি গুজব? গুজবটা ছিল এটাই যে ভারতবর্ষে নাকি ব্রিটিশ শাসন 100 বছর স্থায়ী হবে, এরকম একটা রিউমার চলছিল। ভারতবর্ষে ব্রিটিশ শাসন নাকি 100 ইয়ার্সের জন্য, 100 বছর। যেহেতু 1857-তে 100 বছর কমপ্লিট হচ্ছে, 1757 যদি আমরা ব্রিটিশ রুলের শুরু বা সূচনা ধরে নিই, তাহলে 1857-তে যখন বিদ্রোহটা হচ্ছে, তার মানে সেই শাসন 100 বছর কমপ্লিট করছে। তো এই ধারণাটা মানুষকে ধাক্কা দিচ্ছিল ভারতীয়দের, যে 100 বছর তো শেষ, তাহলে এবার বোধহয় আমাদের এই ব্রিটিশ শাসনের অবসান ঘটবে। আর সেই অবসান ঘটাবে কে? না, এই সিপাহী বিদ্রোহ। এরকম একটা এক্সপেকটেশন আমাদের মধ্যে কাজ করতে শুরু করেছিল, কিন্তু সেটার কোনো বাস্তব ভিত্তি ছিল না, এরকম একটা রিউমার রটেছিল। অনেকে বলেন এই সাইকোলজিক্যাল কজটাও সিপাহী বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট যেটায় আমরা আসব, আমরা যে নেতাদের কথা আলোচনা করলাম, সিপাহী বিদ্রোহকে যারা নেতৃত্ব দিল, এই সিপাহী বিদ্রোহকে যারা নেতৃত্ব দিল, সেই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দানকারী সেই বিখ্যাত ব্যক্তিত্বদের শেষ পরিণতি কি হয়েছিল? হোয়াট ওয়াজ দেয়ার লাস্ট ফেট? এখান থেকেও প্রশ্ন দেয়। দ্বিতীয় বাহাদুর শাহের কি হলো? তাঁতিয়া টোপির কি হলো? নানা সাহেবের কি হলো? বেগম হজরত মহলের কি হলো? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কি হলো? এই ব্যাপারগুলো আমাদের একটু পড়ে নিতে হয় পরীক্ষার জন্য। আমি একটু বলবো কার কার কি পরিণতি ঘটলো। আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করা হলো, করে নির্বাসন দেওয়া হলো রেঙ্গুনে, এবং সেখানেই তার মৃত্যু হলো 1862 সালে, 1862-তে। এবং বাহাদুর শাহের যে বংশধর ছিল, যে ছেলেরা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, ব্রিটিশরা তাদের হত্যা করেছিল। সুতরাং পুরো মুঘল হিস্ট্রির যে চ্যাপ্টারটা, সেটাকে ক্লোজ করে দেওয়া হয়েছিল কমপ্লিটলি। দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করে তাকে চালান করে দেওয়া হয়েছিল, তাকে নির্বাসিত করা হয়েছিল রেঙ্গুনে। নেক্সট আমরা আসব নানা সাহেব আর হজরত মহল। এদের পরিণতি কি হয়েছিল? এরা দুজনেই নেপালে পালিয়ে গেছিল, দুজনেই।
কিন্তু তারপর তাদের কি পরিণতি হলো সেটা আমরা জানতে পারি না। ওই জন্য একটা প্রশ্ন এসেছিল একটা পরীক্ষার নামটা আমার খেয়াল নেই, যে সিপাহী বিদ্রোহের কোন নেতাদের ফেট আননোন, কোন নেতাদের পরিণতি অজানা রয়েছে বা অজানা ছিল। সেখানে উত্তর হবে এই নানা সাহেব এবং বেগম হজরত মহল, এরা দুজনেই এসকেপ করেছিল। কোথায় না, একেবারে নেপালে। কিন্তু তারপর তাদের কি হয়েছিল এটা আমরা জানতে পারি না। নেক্সট আমরা আসবো ঝাঁসির রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের কি হয়েছিল? লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, কালপার যুদ্ধ, ব্যাটেল অফ কালপা, এই যুদ্ধে তিনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন আমরা জানি। নেক্সট আমরা আরেকজনের কথায় আসবো, তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপিকে 1859-এ এক্সিকিউট করা হয়েছিল 1859 সালে। এবং তাঁতিয়া টোপিকে এই হত্যা করার বা ফাঁসি দেওয়ার পর 1859-এ আমরা কি দেখলাম না, সিপাহী বিদ্রোহের অবসান ঘটেছিল মোটামুটিভাবে আমরা দেখতে পারি। তাহলে সিপাহী বিদ্রোহ চলেছিল 1857 থেকে 1859। 1859-এ এক্সিকিউশন অফ তাঁতিয়া টোপি, সেই ঘটনার সঙ্গে সঙ্গেই এই সিপাহী বিদ্রোহের অবসান ঘটেছিল বলে অনেকে মনে করছেন। তাহলে নেতাদের এই পরিণতিগুলো আমাদের ভালো করে একবার দেখে নিতে হবে, কার কি পরিণতি হলো, যেগুলো আমরা বললাম সেগুলো। নেক্সট এবার আমরা আসছি, আমরা জানি সিপাহী বিদ্রোহ এই যে বিষয়টা, এটা একটা খুব ডিবেটেড ব্যাপার, বহু আলোচিত ব্যাপার, বহু বিতর্কিত ব্যাপার। এটাকে কি আমি স্বাধীনতা যুদ্ধ বলবো না শুধু সিপাহী বিদ্রোহ বলবো? এটা কি ধরনের বিদ্রোহ, এর চরিত্রটা কি, এর টাইপটা কি, এর নেচারটা কি, এই নিয়ে সাংঘাতিক ডিবেট রয়েছে, সাংঘাতিক ডিবেট। এই ডিবেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডিবেটের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে, যে কে কোন চোখে সিপাহী বিদ্রোহকে জাজ করেছেন। এটা এতটাই একটা টার্নিং পয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, বুঝতে পেরেছ? আমরা এখানে একটু ডিসকাস করতে চাই, সেটা হলো এই সিপাহী বিদ্রোহকে কে কোন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছেন। আমরা যে জাজমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় সেগুলো আমরা একটু আলোচনা করবো। এরকম 3-4টে ভার্সন, 3-4টে ওপিনিয়ন। যেমন প্রথমে আমরা করব একজন ব্রিটিশ পলিটিশিয়ান ডিসরেলি, একজন বিখ্যাত ব্রিটিশ পলিটিশিয়ান ডিসরেলি এটাকে বলেছিলেন এ ন্যাশনাল রিভোল্ট, জাতীয় বিদ্রোহের আখ্যা দিয়েছিলেন ডিসরেলি এটাকে, ব্রিটিশ পলিটিশিয়ান ডিসরেলি। নেক্সট আমরা যেটায় আসব, আর একজন বিখ্যাত একজন আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমরা বলতে পারি ভারতবর্ষের রেভলিউশনারি মুভমেন্টের একজন অন্যতম পথিকৃৎ, যেটাকে বিনায়ক দামোদর সাভারকর, ভিডি সাভারকর, যার মন্তব্যটা বারবার পরীক্ষায় আসে। তিনি এটাকে বলেছিলেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম স্বাধীনতা যুদ্ধ। তিনি আখ্যা দিয়েছিলেন এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ভিডি সাভারকরের এই ওপিনিয়নটাকে কাউন্টার করেছেন আরেকজন বিখ্যাত বাঙালি ঐতিহাসিক ডক্টর আর.সি. মজুমদার। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এটাকে কাউন্টার করেছেন, এই ভিডি সাভারকরের অবজারভেশনটাকে। আর.সি. মজুমদার বলছেন যে এটা কি নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, না প্রথম, না স্বাধীনতার জন্য বা না প্রথম জাতীয় আন্দোলন, কোনোটাই নয়। এটা জাস্ট একটা সিপাহীদের মধ্যে একটা রিপার্কেশন, নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই দুটো অবজারভেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুটো অবজারভেশন খুব ভালো করে সবাইকে করে রাখতে হবে, ভিডি সাভারকর আর ওটাকে কাউন্টার করে আর.সি. মজুমদারের যে অবজারভেশন সিপাহী বিদ্রোহ সম্পর্কে। ওকে, নেক্সট আমরা যেটায় আসবো সেটা হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আরেকজনের অবজারভেশন আমাদের না বললেই নয়। সেটা হচ্ছে যে সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন একজন বিখ্যাত হিস্টোরিয়ান। এই সুরেন্দ্রনাথ সেনের অবজারভেশনটা কিন্তু খুব সুন্দর একটা অবজারভেশন। এই সুরেন্দ্রনাথ সেনের একটা বই আছে, যে বইটা নাম একবার এসেছিল পরীক্ষায়,
1857 বলে একটা বই লিখেছিলেন সিপাহী বিদ্রোহকে নিয়ে, তার একটা এসএন সেনের, সুরেন্দ্রনাথ সেনের বিখ্যাত বই। এই 1857 নামে এই বইটায় তিনি বলেছিলেন যে সিপাহী বিদ্রোহটা অ্যাকচুয়ালি একটা মধ্যযুগের একটা উন্মাদনা। ইট ইজ এ ম্যাডনেস অফ দ্য মেডিয়েভাল এজ। যে ম্যাডনেসের কারণ কি ছিল? ইতিহাসের ঘড়ির কাঁটাটাকে আবার পেছন দিকে ফিরিয়ে আনা। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস প্রাচীন থেকে মধ্য, মধ্য থেকে আধুনিকে যাচ্ছে, ক্রমশ এগোচ্ছে, ঘড়ির কাঁটা এগোয় আমরা জানি। কিন্তু এসএন সেন বলছেন সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই ঘড়ির কাঁটাটাকে আবার পেছন দিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল বিদ্রোহীরা। মানে এটা একটা মেডিয়েভাল পিরিয়ডের একটা উন্মাদনা, মেডিয়েভাল পিরিয়ডকে ফিরিয়ে আনার একটা উন্মাদনা। আধুনিক যুগে দাঁড়িয়ে মধ্যযুগের যে উন্মাদনা, বর্বরতাটাকে আবার রেস্টোর করার একটা প্রক্রিয়া ছিল এই সিপাহী বিদ্রোহ। এটা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, খুব একটা রিফ্লেকটিভ অবজারভেশন আমরা বলতে পারি। সুরেন্দ্রনাথ সেন দিয়েছেন তার বিখ্যাত বই 1857-এ। ওকে, নেক্সট আমরা যেটায় আসবো, ম্যালেসান বলে একজন বিখ্যাত চিন্তাবিদ, একজন হিস্টোরিয়ান। ম্যালেসান এটাকে বললেন সিপাহী মিউটিনি। ফর দ্য সিপাহিজ, অফ দ্য সিপাহিজ, বাই দ্য সিপাহিজ আমরা বলতে পারি। ফর দ্য সিপাহী, বাই দ্য সিপাহী, অফ দ্য সিপাহিজ। সিপাহীদের জন্য, সিপাহীদের দ্বারা, সিপাহীদের মধ্যে সংগঠিত বিদ্রোহ, এর বাইরে কিছু নয়, এর বেশি কিছু নয়, নাথিং মোর দ্যান দ্যাট। তিনি একদম এটাকে বলেছেন সিপাহী মিউটিনি। আমরা সিপাহী মিউটিনি কথাটা অনেক সময় ইউজ করি, সিপাহী বিদ্রোহ। তো এই সিপাহী মিউটিনি কথাটা প্রথম কয়েন করলেন ম্যালেসান। তাহলে মোটামুটি আমাদের এই অবজারভেশনগুলোর মধ্যে ভিডি সাভারকর, ডিসরেলি, আরসি মজুমদার, এসএন সেন এবং ম্যালেসানের অবজারভেশনগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের, এগুলো খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। নেক্সট আমরা যেটাকে বলতে পারি যে এটাকে আরসি মজুমদার বলছেন এটা স্বাধীনতা যুদ্ধ নয়। এটা স্বাধীনতা যুদ্ধ নয় কেন না, স্বাধীনতা যুদ্ধের যে বৈশিষ্ট্যগুলো থাকে, জাতীয় আন্দোলনের যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলো এর মধ্যে ছিল না, কোনোটাই ছিল না। জাতীয় আন্দোলনের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো যে আন্দোলনটা কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে। সিপাহী বিদ্রোহ মোটেই তা হয়নি। আমি আগেই বলেছি সিপাহী বিদ্রোহ কতগুলো স্পেসিফিক এরিয়ার মধ্যে কনসেন্ট্রেট ছিল, তার বাইরে এটা বেরোতে পারেনি, কখনোই বেরোতে পারেনি। এটা আমরা বলতে পারি। জাতীয় আন্দোলনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো এর একটা কোনো জাতীয় কোনো একটা স্তরের নেতার ভিত্তিতে আন্দোলনটা পরিচালিত হয়। যে কোনো জাতীয় আন্দোলন আমরা দেখেছি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, আমরা দেখেছি মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন, আমরা দেখেছি মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন, যেখানে একজন নেতা টোটাল দেশের আন্দোলনটাকে পরিচালনা করছেন। কিন্তু এখানে আমরা কি দেখলাম? এক একটা এলাকায় এক একটা নেতা। সুতরাং এইখান থেকেও বিচার করলে এটা জাতীয় আন্দোলন নয় আমরা বলতে পারি। জাতীয় আন্দোলনের আর একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে একটা কমন গোল। অসহযোগ আন্দোলনের একটা কমন গোল ছিল, আইন অমান্য আন্দোলনের একটা কমন গোল ছিল, একটা ইউনিভার্সাল গোল, সর্বসম্মত একটা লক্ষ্য। ভারত ছাড়ো আন্দোলনের একটা সর্বসম্মত লক্ষ্য ছিল যে আমরা ব্রিটিশকে ভারত ছাড়া করে ছাড়তে বাধ্য করব, স্বাধীনতা আনব। কিন্তু সিপাহী বিদ্রোহের কোনো কমন গোল কিন্তু ছিল না, আমরা সবাই জানি। এখানে সিপাহীরা একটা উদ্দেশ্য নিয়ে লড়াই করছে, এখানে দেশীয় রাজ্যের রাজারা একটা উদ্দেশ্য নিয়ে লড়াই করছে, এখানে ব্যবসায়ীরা, ট্রেডাররা আর একটা উদ্দেশ্য নিয়ে লড়াইতে নেমেছে। উদ্দেশ্যগুলো মাল্টি ডাইমেনশনাল, বিভিন্ন ধরনের। সুতরাং এটাকে আমরা স্বাধীনতা আন্দোলন কখনোই বলতে পারি না, বা এটাকে জাতীয় আন্দোলনের মধ্যে আমরা কখনোই এটাকে রাখতে পারি না। আমরা এটা স্পষ্ট আমরা এখান থেকে বলতে পারি। সুতরাং এটার নেচারটা নিয়ে কিন্তু প্রচণ্ড ডিবেট রয়েছে। কিন্তু এটুকু আমরা বলতে পারি যে এই আন্দোলন ব্রিটিশ ভারতবর্ষে একটা সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল ইংরেজ শাসকদের। এই আন্দোলন ব্যর্থ হলেও, বিদ্রোহ ব্যর্থ হলেও এটা সাংঘাতিকভাবে আলোড়িত করেছিল ভারতবর্ষের যে মানে ব্রিটিশ শাসকদের। এটা কিন্তু খুব পরিষ্কার। আমরা নেক্সট যেটায় আসব সেটা হলো এই বিদ্রোহের ফল কি হলো।
আমরা লাস্ট দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব, তার মধ্যে এটা একটা, সিপাহী বিদ্রোহের ফল কি হলো। সিপাহী বিদ্রোহ তো ব্যর্থ হলো আমরা দেখলাম, কিন্তু সিপাহী বিদ্রোহের যে ফলটা হলো সেটা কিন্তু একেবারে সুদূর প্রসারী, একটা ফার রিচিং ইম্প্যাক্ট। কি ফল দেখলাম আমরা, কি রেজাল্ট দেখলাম আমরা? এই বিদ্রোহের সূত্র ধরে আমরা দেখলাম একটা সাংঘাতিক পরিবর্তন এলো। আমি ক্লাসের শুরুতেই যেটা বলেছিলাম, পুরো প্রশাসনিক ব্যবস্থাটা একেবারে পাল্টে গেল, টোটালি একটা রেভলিউশন। কি কি পাল্টালো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। একটা নতুন আইন এলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ওকে। এবং এই আইনটা আসার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থায় আমরা বেশ কিছু পরিবর্তন দেখলাম। যেমন কোম্পানির শাসনের অবসান ঘটল, নাম্বার 1। নাম্বার 2, এতদিন যে গভর্নর জেনারেলরা রুল করছিল তাদের বদলে এলো ভাইসরয়রা, ওকে। চেঞ্জ এলো, ভাইসরয়রা ক্ষমতা এলো, ভাইসরয় বলা হলো, সেই পোস্টটা গেল। এইবার আমরা দেখলাম আর একটা পরিবর্তন। এতদিন কোর্ট অফ ডিরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোল যারা কাজ করছিল, কোম্পানিকে পরিচালনা করছিল, সেই কোর্ট অফ ডিরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোলটাকে ভেঙে দেওয়া হলো, দিয়ে এবার ঠিক করা হলো কি না, দুটোকে মার্চ করে একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হলো, সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব। 1858 তোমরা জানো, একটা প্রশ্ন প্রায় দেয় যে ভারতের এই পোস্টে প্রথম এসেছিলেন লর্ড স্ট্যানলি বলে একজন, ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট, 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী। এই চেঞ্জগুলো এলো। আর কি চেঞ্জ এলো আমরা দেখলাম, ব্রিটিশরা একটা সাংঘাতিক শিক্ষা পেয়েছিল এই আন্দোলন থেকে। সিপাহীদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু ভয় লাগিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকারকে। তারা এইবার এই 1858 থেকে তারা একটা নতুন নিয়ম নিল। সেটা কি নিল না, রিঅর্গানাইজেশন অফ ব্রিটিশ ট্রুপস। আমরা জানি যে বিভিন্ন ট্রুপ ছিল, বিভিন্ন রেজিমেন্ট ছিল, গোর্খা রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট, বিভিন্ন রেজিমেন্ট ছিল। তো এরা কি করলো, যাতে সিপাহীদের মধ্যে এরকম ঐক্যবোধটা তৈরি না হয়, সেই জন্য এরা কি করলো, ইন্টারমিক্সিং অফ রেজিমেন্ট করে দিল। মানে বিহার রেজিমেন্টের সঙ্গে গোর্খা রেজিমেন্টকে মার্চ করে দিল, গোর্খা রেজিমেন্টের সঙ্গে আরেকটা কোনো রেজিমেন্টকে, পাঞ্জাব রেজিমেন্টকে বা শিখ রেজিমেন্টকে এক করে দিল। মানে কি, কেন করা হচ্ছে এটা? যাতে ওদের মধ্যে সেন্স অফ ইউনিটিটা তৈরি হতে না পারে। ইন্টারমিক্সিং অফ রেজিমেন্ট করা হলো। আর সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট, এই রিভোল্টের পর থেকেই তারা এবার পলিসি চেঞ্জ করলো। এবার যে পলিসিটা তারা নিল সেটা হলো একেবারে টোটালি ডিপ্লোম্যাটিক পলিসি, যেটাকে বলা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি, বিভেদের রাজনীতি। অর্থাৎ ভারতবর্ষে যদি শাসন করতে হয় তাহলে ভারতীয়দের মধ্যে যে ঐক্য সেটাকে ভেঙে দাও, হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্য সেটাকে ডিভাইড করে দাও, তার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুলের যে এমার্জেন্স, এটা কিন্তু সিপাহী বিদ্রোহের ফল। আমরা সিপাহী বিদ্রোহের ফলে আমরা এটা ঘটলো বলে আমরা মনে করতে পারি। এবং এই সিপাহী বিদ্রোহের সূত্র ধরে আমরা পেলাম মহারানীর ঘোষণাপত্র জারি হলো, কুইন্স ডিক্লারেশন। ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি হলো 1 নভেম্বর। ক্যানিং এই ঘোষণাপত্র পড়েছিলেন তোমরা জানো, এলাহাবাদের একটা অনুষ্ঠানে 1858 সালের 1 নভেম্বর। কুইন ভিক্টোরিয়াস ডিক্লারেশন, এই ডিক্লারেশনে বেশ কিছু ভালো কথা বলা হলো। সবচেয়ে ভালো কথা যেটা বলা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল, তার মধ্যে বলা হয়েছিল যে ব্রিটিশরা, কোম্পানি আর এই ব্রিটিশ সরকার আর ডক্ট্রিন অফ ল্যাপসটাকে ফলো করবে না, এটাকে অ্যাবলিশ করে দেওয়া হবে। এবং যেসব দেশীয় রাজ্য রয়েছে তাদের ইন্টারনাল পলিটিক্সে ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না, তাদের যে ডিগনিটি, তাদের যে অনার, সেটাকে তারা মেনটেন করার চেষ্টা করবে। এই ডিক্লারেশনটা একটা ঐতিহাসিক ডিক্লারেশন আমরা বলতে পারি, যেটা সিপাহী বিদ্রোহের পর হলো কুইন ভিক্টোরিয়াস ডিক্লারেশন 1 নভেম্বর, যেটা পড়েছিলেন লর্ড ক্যানিং এলাহাবাদের একটা অনুষ্ঠানে। ওকে, সুতরাং এটা একটা বড় ইম্প্যাক্ট আমরা বলতে পারি সিপাহী বিদ্রোহের। আমাদের লাস্ট টপিক আজকে এই সিপাহী বিদ্রোহের ওপর, সেটা হলো সিপাহী বিদ্রোহকে মাঝখানে রেখে দুটো বিখ্যাত বিদ্রোহ হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে। ঠিক সিপাহী বিদ্রোহের আগে একটা, ইমিডিয়েট বিফোর, আর একটা সিপাহী বিদ্রোহের ঠিক পরে, মানে ইমিডিয়েট আফটার।
প্রথমে আমরা দেখব সিপাহী বিদ্রোহ 1857-তে হলো। ঠিক এর আগে যে বিদ্রোহটা হয়েছিল সেটা হলো সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856। আমরা সবাই জানি, তোমরা সবাই পড়েছো 1855 থেকে 56 সাঁওতাল রিভোল্ট, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ। এটা হলো 57 থেকে 59 সিপাহী বিদ্রোহ হলো। সিপাহী বিদ্রোহ শেষ হতে না হতেই আবার শুরু হলো 1859 থেকেই ইন্ডিগো রিভোল্ট বা নীল বিদ্রোহ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটে, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ। 1855 থেকে 56 সাঁওতাল বিদ্রোহ, 1857 থেকে 59 সিপাহী বিদ্রোহ, 1859 থেকে 1860 সেই বিখ্যাত নীল বিদ্রোহ। WBCS এ একবার প্রশ্ন এসেছিল যে সিপাহী বিদ্রোহের পর ঠিক কোন বিদ্রোহ শুরু হয়েছিল। ওই জন্যই আমি এই জায়গাটা একটু উল্লেখ করে দিলাম, কারণ এই জায়গাটা থেকে প্রশ্ন হতে পারে। এসেছিল ঠিক পরে কোনটা হয়েছিল, আমরা যেটা বললাম নীল বিদ্রোহ। সুতরাং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। যে যে ইম্পর্টেন্ট এরিয়াগুলো আমি বললাম সেগুলো একটু ভালো করে তৈরি করে রাখবে। এই এলাকাগুলো থেকেই প্রশ্ন দেয় রিভোল্ট অফ 1857-এ। আমরা আবার ফিরবো অন্য কোনো সেশনে নতুন কোনো টপিক নিয়ে। আজকে এত পর্যন্তই। ভালো করে পড়াশুনো করো, ভালো করে ফলো করো রাইস স্মার্ট বাংলা চ্যানেলের সমস্ত বিষয়ের ক্লাসগুলো।